নমস্কার, সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। হৃদয় নিয়ে জল্পনা কল্পনা চলে আসছে যুগ যুগ ধরে। কখনো সে কবির লেখনীতে পাখা মেলে উড়েছে, কখনো বা হয়েছে ব্যথার কারণ। তবে বাঙালি মাত্রই আমরা কথায় কথায় হার্ট ফেল করি। হার্ট ফেল আমাদের খুব পরিচিত এক শব্দ, তবে সমস্যাটা কিন্তু তার চেয়েও গভীরে। তাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো হার্ট ফেলিয়ার থেকে মুক্তি। আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস মিত্র এবং ডক্টর অনিল মিশ্রা। দূরদর্শন আপনাদের স্বাগত জানাই, নমস্কার। পর্দার ওপারে বসে থাকা দর্শক বন্ধুদের জন্য বলবো, হার্ট ফেলিয়ার সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা আমাদের ফোন করতে পারেন। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 24235222 এবং 24235223। ডক্টর মিত্র, হার্ট ডিজিজ এবং কমন হার্ট ডিজিজ বা সাধারণ হার্ট ডিজিজ, এটা মানে ঠিক বলতে আমরা কি বুঝি এবং এটা কি একই জিনিস না কোথাও একটা তফাৎ রয়েছে? দেখুন, আমার সামনে আমি বোঝাবার জন্য একটা থ্রি ডাইমেনশনাল মডেল রেখেছি, বেশ, সেই সঙ্গে ছবিও দেওয়া আছে। ওকে, আমি দর্শকদের বলবো এই দুটোর দিকে একটু কনসেন্ট্রেট করতে। হার্ট এমন একটা অর্গান যেটার 4টি চেম্বার আছে, বেশ, রাইট লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, এছাড়া করোনারি আর্টারি, হার্টের মাসল রয়েছে, হার্টের ভেতরে কন্ডাকশন সিস্টেম রয়েছে। সুতরাং হার্ট ডিজিজ যখন আমরা বলি, তার হার্টের বিভিন্ন বিভিন্ন কম্পোনেন্টের অসুখ এবং সেগুলো এক একটা আলাদা আলাদা হার্ট ডিজিজ। কিন্তু আমরা কলোকালি যখন হার্ট ডিজিজ কথাটা ব্যবহার করি, তখন আমরা মিন করি হার্টের মাসলের মধ্যে যে আর্টারিগুলো রক্ত সরবরাহ করছে, তাকে বলে করোনারি আর্টারি, সেইগুলোতে যখন অবস্ট্রাকশন হয়, রক্ত চলাচল বাধা পায়, সেটাই আমরা কমনলি কলোকালি বলি করোনারি আর্টারি ডিজিজ। সেটাই কমন হার্ট ডিজিজ বলে পরিচিত। বেশ, খুব সুন্দর করে আপনি আমাদের তফাৎটা বুঝিয়ে দিলেন। ডক্টর মিশ্রা, আপনি যদি আমাদের বলেন যে কমন হার্ট ডিজিজ, এইগুলো রোগীরা কি ধরনের উপসর্গ নিয়ে আসবে? তারা তো বুঝতেই পারবে না যে তার হার্টের সমস্যা হচ্ছে। কি কি সিমটমসগুলো তারা সাধারণত কমপ্লেন করে থাকে? যে সব থেকে কমনেস্ট হার্ট ডিজিজ করোনারি আর্টারি ডিজিজ যেটাকে বলা হয়, ওতে হার্টে যে ব্লাড সাপ্লাই যে শিরাগুলো থাকে, ওতে যদি ব্লকেজ হয় পার্শিয়াল বা কমপ্লিট, তার জন্য ব্যথা হয়, একটু মানে বুকে চাপ হতে পারে, বুকটা একটা টাইটনেস মতন হতে পারে, বুকে এক চাপ মতন হতে পারে, আর এইগুলো হাতে, ঘাড়ে, পিঠে দিকে যেতে পারে। পরিশ্রম করলে এটা বেশি হয় ইনিশিয়ালি, তারপরে রেস্টেও হতে পারে। কিন্তু যখন অকারণে হঠাৎ পেন হয়, আর যেহেতু 20 মিনিটে যদি আরাম না পান, তার সাথে ঘাম হয়, হাতে ঘাড়ে কোথাও যাচ্ছে ব্যথাটা, দেন মেডিকেল অ্যাটেনশন একটা ইমিডিয়েট দরকার, কেন ওটা হার্ট অ্যাটাকও হতে পারে। তো এটা তো কমনেস্ট হলো চেস্ট পেন যেটা বলি। এই ছাড়া নিঃশ্বাসে কষ্ট একটা হার্টের ডিজিজ একটা সিমটম হতে পারে। হাঁটলে নিঃশ্বাসে কষ্ট বা পরিশ্রম করলে নিঃশ্বাসে কষ্ট যদি হয়, সেটা অনেক অন্য কারণে হয়, কিন্তু হার্ট ডিজিজের জন্য হতে পারে এটা। তার সাথে যদি হঠাৎ কারণে ঘাম হয়, তো সেটাও অনেকগুলো জিনিসে হয়, মানে সুগার কম হলে গেলেও হয়, সেরকম হয়। কিন্তু হার্ট ডিজিজ লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হলে বা এনজাইনা হলেও সেরকম ঘাম টাম হতে পারে। মাথা ঘুরে যাওয়াটা বা অজ্ঞান হয়ে যাওয়াটা বা অজ্ঞান মতন হয়ে যাওয়াটা, সেটাও অনেক সময় হার্ট ডিজিজে একটা সিমটম হয়। যদি হার্টে কন্ডাকশন সিস্টেম বা পালস জেনারেশন সিস্টেমে যদি প্রবলেম হয়, তো হঠাৎ তা স্লো হয়ে যেতে পারে বা হঠাৎ খুব ফাস্ট হয়ে যেতে পারে, যার জন্য মাথা টাথা ঘুরে যেতে পারে, চোখের অন্ধকার হয়ে যেতে পারে, কয়েক সেকেন্ডের জন্য বা কয়েক মিনিটের জন্য অজ্ঞান হয়ে যেতে পারে। তো এইটাগুলো, তার সাথে পা ফুলাটা, পা ফুলে যায় যদি, তার মানে হার্টটা হয়তো সাফিসিয়েন্ট মাত্রায় ব্লাড পাম্প করতে পারছে না, সেই জন্য একটা ফ্লুইড রিটেনশন হয়ে পাটা ফুলে যায়। আর একটা প্যালপিটেশন, হঠাৎ ধড়পড়, আর কারণে যদি ধড়পড় আরম্ভ হয় হঠাৎ, সেটা হার্ট ডিজিজে একটা সিমটম হতে পারে। বেশিরভাগে এগুলো অ্যাংজাইটি ফেতে হয়, লোকেদের যদি অ্যাংজাইটি হয় একটু বুকে ধড়পড় করে, কিন্তু অনেক আরও কারণ আছে। কিন্তু হার্ট ডিজিজ যদি রিদমের ডিস্টারবেন্স যদি হয়, কোনো কি হঠাৎ রিদম খুব ফাস্ট হয়ে যায় বা ইররেগুলার হয়ে যায়, তার জন্যও প্যালপিটেশন বা বুকে ধড়পড় করাটা আরম্ভ হয়। তো এইগুলো কমন সিমটম হার্ট ডিজিজ। তবে হৃদয় মানে হার্ট ছাড়াও যে ধরনের আপনি বললেন যে পা ফোলা বা নিঃশ্বাসে কষ্ট বা ঘাম, এই ধরনের সমস্যা কিন্তু আমরা সাধারণ নেগলেক্ট করেই থাকি। পায়ের সাথে হার্টের কি সম্পর্ক থাকতে পারে বা নিঃশ্বাসের সাথে হার্টের কি সম্পর্ক থাকতে পারে, এটা একটা খুব ভালো জিনিস আপনি সাধারণ মানুষের জন্য বলেছেন। ডক্টর মিত্র, আপনার কাছে যাব যে ক্রনিক এবং অ্যাকিউট, এই দুটো শব্দ একটু ডাক্তারি ভাষা, এগুলো বলতে আমরা ঠিক কি বুঝি এবং সেক্ষেত্রে ক্রনিক বা অ্যাকিউটের ক্ষেত্রে সিমটমসগুলো বা উপসর্গগুলো ঠিক কি হবে? অ্যাকচুয়ালি উপসর্গগুলো ডক্টর মিশ্র এতক্ষণ আপনাকে অনেকক্ষণটাই বুঝিয়ে বলেছেন। না, আমরা এই ধরনের অসুখ, এই অসুখটা দুভাবে ম্যানিফেস্ট করতে পারে। ক্রনিক মানে হচ্ছে সেই মানুষটা আসছে হাসপাতালের আউটডোরে দেখাতে, তার যত উপসর্গ হচ্ছে, কষ্ট হচ্ছে, সেটা সে
টলারেট করছে এবং সে ডাক্তারের কাছে প্রেজেন্ট করছে। রাইট। আর অ্যাকিউট হচ্ছে এই ধরনের উপসর্গগুলোই অনেক বেশি ফর্মে হচ্ছে, সেই জন্য সে একেবারে ডাইরেক্টলি অ্যাপিয়ার করছে এমার্জেন্সিতে। এইটা দুটো ভাগ। তো ক্রনিক সিমটমসের মধ্যে হাসপাতালের আউটডোরে বা ডাক্তারবাবুর চেম্বারে যখন পেশেন্ট আসছেন এই সিমটমগুলো নিয়ে আসবেন। ধরুন শ্বাসকষ্ট হচ্ছে, কাজ করতে পারছেন না, বুকে ব্যথা হচ্ছে, চোয়ালে ব্যথা হচ্ছে, হাঁপ ধরছে, বুক ধড়ফড় করছে, এগুলি। অথবা এমার্জেন্সিতে উনি অ্যাপিয়ার করলেন, খেয়ে উঠেছেন, হঠাৎ অসহ্য যন্ত্রণা, ঘাম দিচ্ছে, উনি এমার্জেন্সিতে নিয়ে এলেন। এই ধরনের ম্যানিফেস্টেশনগুলি ডিফারেন্সিয়েট করে অ্যাকিউট বা ক্রনিক। বেশ, ডক্টর মিশ্রা, এবার একটু জানতে চাইবো যে নারী পুরুষের ক্ষেত্রে সমস্যাগুলো ঠিক কীরকম, বা এদের রেশিওটা ঠিক কাদের বেশি হওয়ার সম্ভাবনা বেশি? যদি করোনারি আর্ট ডিজিজ যার সম্বন্ধে বেশিরভাগে হার্ট ডিজিজ দেখা যায়, ফিমেলস মেনোপজাল এজের আগে দে আর প্রোটেক্টেড বাই নেচার। তাদের যে ফিমেল হরমোনসগুলো আছে সেগুলো ওদেরকে একটু প্রোটেক্ট করে। কিন্তু যদি ওরা ডায়াবেটিক হয় তাদের রিস্ক 4 টাইমস বেড়ে যায়। তার মানে পুরুষদের ক্ষেত্রে যা রিস্ক আছে তার কাছাকাছি চলে আসে তাদের রিস্কও। বা যদি ফিমেলরা স্মোক করে, তাবাক মানে টোব্যাকো কোনো ফর্মে যদি ইউজ করে, তো সেটাও ওদের রিস্ক, যে প্রোটেকশন ছিল ন্যাচারাল প্রোটেকশন, সেটা চলে যায়, তাদের রিস্ক মানে পুরুষদের কাছাকাছি চলে আসে। সো আফটার মেনোপজাল এজ, মানে মেনোপজাল এজে যখন 45 প্লাস যদি তারা হয়ে যায়, তাদের ওই ন্যাচারাল প্রোটেকশনটা চলে যায়, তো তখনও ওদের রিস্ক পুরুষের কাছাকাছি চলে আসে। বেশ, এরপর ডক্টর মিত্র জানতে ইচ্ছে করছে ঠিক কোন বয়সে এই ধরনের সমস্যা হওয়ার মানে সম্ভাবনা বেশি? আগে ধরুন আমরা যেটা দেখেছি, পুরুষদের ক্ষেত্রে 50 বছর, মহিলাদের ক্ষেত্রে 60 বছর, একটা অ্যাভারেজ বয়সে একটা আন্দাজ করা যেত। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে অনেক অল্প বয়স্কদের মধ্যেও কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে। এই ব্যাপারে আপনার কি মতামত? অ্যাকচুয়ালি আপনি একদম ঠিক বলেছেন। আমাদের যদি 15 বছর 20 বছর আগেকার লিটারেচার দেখি, তাতে দেখব সব জায়গাতেই লেখা থাকতো যে হার্ট ডিজিজ মোর কমন আফটার সার্টেন এজ, মানে 50 বছরের বেশি ছেলেদের ক্ষেত্রে, 60 বছরের বেশি মেয়েদের ক্ষেত্রে। এবং তার থেকে কমে বয়সে যদি হতো তাদের বলা হয়, এখনও বলা হয় যে প্রিম্যাচিওর হার্ট ডিজিজ, প্রিম্যাচিওর করোনারি আর্টারি ডিজিজ। কিন্তু এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, 40 বছরের নিচেও, 30 বছরের নিচেও হার্ট ডিজিজের প্রবণতা খুব বেড়েছে, বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই সাবকন্টিনেন্টে। সেখানে কিন্তু আমাদের যতগুলো স্টাডি হয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে ইটস মেল প্রিডমিনেন্স, মানে ছেলেদের বেশি হচ্ছে, বয়স অ্যারাউন্ড ধরুন 30 বছর কি 40 বছর, সেখানে কিন্তু রেশিও ফিমেলের কম, মেলেতেই বেশি। এটা কিন্তু খুব একটা মানে চিন্তার বিষয়। এটা চিন্তার বিষয়, নিশ্চয়ই ইয়াং জেনারেশনের ভীষণ বেশি হার্ট ডিজিজ হচ্ছে। এবার ডক্টর মিশ্র একটু জানবো যে আমরা এর আগেই ক্রনিক ব্যাপারটা সম্বন্ধে একটু আলোচনা করলাম। যদি কোনো ক্রনিক সমস্যা থেকে থাকে, আমাদের হাসপাতালে আউটডোরে তার চিকিৎসা কিভাবে করা সম্ভব? নর্মালি যখন আউটডোরে নতুন পেশেন্ট একটা সিমটম নিয়ে আসে, ওটাকে ডিটেইলে অ্যাসেসমেন্ট করা হয়, একটা ডিটেইল হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, তারপরে ওরা ডায়াগনস্টিকে সহ্য করার জন্য কয়েকটা টেস্ট করা হয়। টেস্টের মধ্যে ইসিজি, এकोकार्डियोग्राम, 24 আওয়ার হোল্ট মনিটরিং, কয়েকটা ব্লাড টেস্ট, রিস্ক ফ্যাক্টর দেখার জন্য এমনি কোলেস্ট্রল কীরকম আছে, সুগার কীরকম আছে, ওই সবগুলো টেস্ট করা হয়। তো সেইগুলো টেস্ট আর ক্লিনিক্যাল হিস্ট্রি আর এক্সামিনেশন সবগুলোকে একসাথে নিয়ে একটা ডায়াগনোসিস রিচ করা হয়। সেই ডায়াগনোসিসটা রিচ করে তারপরে অ্যাডভাইস করা হয় নেক্সট স্টেপটা কী হবে। তো বেশিরভাগই করোনারি আর্টারি ডিজিজতে ন্যাচুরালি আমরা বাইরে থেকে একটা কনক্লুশন করতে পারি কি একটা করোনারি আর্টারি ডিজিজ হওয়ার চান্সটা অনেক বেশি, কিন্তু এক্সটেন্ট অফ ডিজিজ কত সেগুলো এক্স্যাক্টলি অনেক সময় জানা যায় না। তার জন্য আমাদেরকে ফার্দার ইনভেসিভ টেস্টও করতে হয়। তার মধ্যে মানে সিটি করোনারি এনজিওগ্রাফি আছে, কিন্তু সিটি করোনারি এনজিওগ্রাফিতে যদি কিছু ব্লকেজ টকেজ বেরোয়, আবার এনজিওগ্রাফি দিকে যেতে হয়, তো খরচাটাও একটু ডাবল হয়ে যায়, আর ডাইলোডও ডাবল হয়ে যায়, রেডিয়েশনও ডাবল হয়ে যায়। অনেকজন যেখানে হিস্ট্রি ইজ ক্লাসিক্যাল, যেটা দেখে আমরা সন্দেহ করি না এনা তো হার্ট ডিজিজ হওয়ার চান্স অনেকই বেশি, তাদেরকে আমরা ডাইরেক্ট এনজিওগ্রাম করেও দেখি। ওতে এক্স্যাক্টলি দেখা যায় হার্টের আর্টারিতে কোথায় কোথায় ব্লকেজ আছে, কত পার্সেন্টেজ ব্লকেজ আছে, ছোট ব্রাঞ্চে আছে না বড় ব্রাঞ্চে আছে, ডিস্টালি আছে না একবারে উপরে প্রক্সিমলি যেখান থেকে পুরো ব্লাড সাপ্লাই যাচ্ছে ওখানে হচ্ছে। এই সব দেখে তারপরে আমরা একটা ডিসিশন করি কি করলে ওনার ক্ষেত্রে বেস্ট হয়। মানে ইট ইজ ইন্ডিভিজুয়ালাইজড ট্রিটমেন্ট, যার যা ডিজিজ সেই হিসাবে মেডিসিনের ট্রিটমেন্ট হবে, নাকি কোনো এনজিওপ্লাস্টি মতন কিছু লাগবে, নাকি ওনার বাইপাস লাগবে, এইসবগুলো ডিটেল করোনারি এনজিওগ্রাফি দেখে তার সাথে পুরো ফাংশনাল ইনফরমেশন আমরা আগে থেকে গ্যাদার করে রাখি। কি স্ট্রেস টেস্ট হলো, এकोकार्डियोग्राम হলো, থ্যালিয়াম স্ক্যান হলো, বা ডোবিটামিন স্ট্রেস একো হলো, ওই সবগুলো টেস্ট করে কত মাসল ভায়াবল আছে, কত মাসল অলরেডি ডেড আছে, সেগুলো আমরা আগে থেকে মোটামুটি জেনে রাখি। তার সাথে অ্যানাটমিক্যাল ইনফরমেশন পেলে
আমরা দুটোকে ম্যারি করে একটা কনক্লুশন রিচ করি কি করলে ভালো হয়। বেশ খুব সুন্দরভাবে আপনি আমি আমাদের আমি বুঝিয়েছেন। একটু হ্যাঁ, ইন্টারাপ্ট করছি, দর্শকদের বলবো ছবিটা দেখতে। দেখুন রাইট করোনারি আর্টারি কিরকম ভাবে বন্ধ হয়ে গেছে টিউবটা। ডক্টর মিশ্র যেটা বুঝিয়ে বললেন সেটার ছবিটা যেরকম আমরা দেখি যখন আমরা অ্যাঞ্জিওগ্রাম করি, তাতে এরকম ছবি দেখতে পাওয়া যায় যে রাইট করোনারি আর্টারি বন্ধ হয়ে গেছে। বেশ স্বভাবতই কিন্তু ছবিতে আমাদের ইমপ্রেশনটা বেশিক্ষণ স্টে করে আর কি। খুব সুন্দর লাগলো ছবিটা দেখে। ডক্টর মিশ্র, এবার একটু জানবো যে আমরা ক্রনিকের সম্বন্ধে আলোচনা করলাম, এবারে একটু অ্যাকিউটে যাচ্ছি। কারণ আপনি যে কথাটা আগে বলেন, অনেক সময় খেতে খেতে ঘাম হচ্ছে বা একটা সিমটমস নিয়ে পেশেন্ট আসছে, সেক্ষেত্রে তো ডেফিনেটলি এমার্জেন্সিতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই এমার্জেন্সিতে অ্যাকিউট প্রবলেমসের মোকাবিলা কিভাবে করা হয়? দেখুন খুব বিস্তারিত আলোচনার তো পরিসর এটা নয়, তবু যেটা আমরা করে থাকি সঙ্গে সঙ্গে তার কুইক, যেটাকে বলি হিমোডাইনামিক অ্যাসেসমেন্ট। পেশেন্ট এসছে, খুব তাড়াতাড়ি যথাযথ হিস্ট্রি নিতে হবে, বেশ। যথাযথ এক্সামিন করতে হবে, পালস দেখতে হবে, ব্লাড প্রেশার দেখতে হবে, ইসিজি করতে হবে এবং কতগুলো খুব তাৎক্ষণিক ব্লাড রিপোর্ট পাঠাতে হবে। বেশ। কতগুলো ক্ষেত্র আছে যেটাকে বলে মায়োকার্ডিয়াল ইনফাকশন বলে একটা কথা আছে। হার্ট অ্যাটাকের বিশেষ ধরনের রূপ, হার্ট অ্যাটাকের কতগুলো রূপ আছে। হার্ট অ্যাটাক শব্দটা যদিও ঠিক সায়েন্টিফিক ওয়ার্ড নয়, তবু যে রূপটা, সেটা ছবিটা আমি অলরেডি এখানে দেখিয়ে রেখেছি। সেটা দেখুন, এক ভদ্রলোক এসছেন, 56 বছর বয়স, খাওয়ার পরে প্রচণ্ড ব্যথা হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে। আপনি দেখুন তার এই চেহারাটা, কিন্তু সেটা আসছে কি করে? আমরা করলাম তার ইসিজি। ইসিজিতে কতগুলো চেহারা দেখতে পাই, তাকে ধরুন একটা চেহারাকে তাকে বলে এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফাকশন, ইসিজি করেই বুঝতে পারি। ইভেন আমাদের আজকাল সুবিধে হয়ে গেছে যে ইসিজি করে আমরা যদি ধরুন সেকেন্ড ওপিনিয়ন চাই, সেটাও আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারি। ছবি দেখে ইসিজি দেখে সঙ্গে সঙ্গে ডিসিশন নেওয়া হয়। ধরুন আর্টারিটা এরকম ব্লক হয়ে গেছে, তার জন্য মেডিকেল ট্রিটমেন্টের জন্য বিশেষ কিছু ওষুধ লোড করতে হয় এবং তারপরে যেটা করতে পারা যেতে পারে অপশন, এই বিশেষ ধরনের হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আমরা এক ধরনের এই ক্লট গলিয়ে দেওয়ার ওষুধ আছে, তার নাম স্ট্রেপ্টোকাইনিজ, তার নাম টেনেক্টেপ্লেজ, এই ধরনের ওষুধগুলি। অথবা বিশেষ সময়ের মধ্যে যদি হার্ট অ্যাটাকের ধরুন ঠিক 3 ঘন্টার মধ্যে এসে গেল কি 6 ঘন্টার মধ্যে এসে গেল, সময় যত পেরিয়ে যাবে পদ্ধতিটার এফেক্টিভিটি কমে যাবে, তাকে বলে প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি, সেটাও করতে পারি। সংক্ষেপে এটা হলো এসটি এলিভেশন এমআই এর চিকিৎসার পদ্ধতি। সেটা অ্যাঞ্জিওগ্রামের মধ্যে দিয়ে আমাদের ডিসিশন নিয়ে তখন প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করতে পারি। যদি তা না তখন করা সম্ভব হয়, কোনো কারণে অনেক দেরি করে এসেছেন বা কিছু ধরুন 12 ঘন্টার মাথায় এসেছেন, তখন আমরা থ্রম্বোলাইসিস যাকে বলে, স্ট্রেপ্টোকাইনিজ, টেনেক্টেপ্লেজ, এই ধরনের ওষুধগুলো ব্যবহার করে ক্লট ডিজলভ করাতে পারি এবং তাতে রক্তনালীর ফ্লো আবার রিএস্টাবলিশ করে এবং তাৎক্ষণিক সমস্যার সামাল দেওয়া যায়। তবে তবু টাইমটা ভীষণ ইম্পর্টেন্ট, আপনি যেটা বলতে চাইছেন। টাইম ইজ মাসল, যত তাড়াতাড়ি ওইটাই আসা, বলা হয় exactly. আমাদের পার্লারে, টাইম ইজ মাসল। Time is যত muscle, টাইম আপনার বেশ। যাবে হার্টের মাসল তত বেশি ড্যামেজড হবে। আমি আপনাকে একবার একটুখানি সময় নিচ্ছি দেখাবার জন্য যে এই দেখুন, এই জায়গাটায় দেখুন ছবিতে আমরা দেরি দেখছি, হয়েছে, হ্যাঁ। এই জায়গাটায় হার্টের মাসল কিন্তু ড্যামেজ হয়েছে এবং ব্লকেজ ছিল এই জায়গাটা। তো এই ব্লকেজটাকে আমরা যদি চটপট খুলে দিতে পারি, এই যে ড্যামেজটা ততক্ষণে দেখা যাচ্ছে কিছুটা কমবে, কিন্তু কিছু রেসিডুয়াল ড্যামেজ থাকবে। বেশ, আর তাহলে এই এইটা হলো, ড্যামেজটা পার্মানেন্ট, এটা কখনো রিভার্ট ব্যাক করা যাবে না। এটা ডিপেন্ডস ওকে, যে কোন সময় কিভাবে কতটা চিকিৎসা হয়েছে, আর সেক্ষেত্রে সময় হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট। তাই এখানে তো আর্টারিগুলো দেখতেও পাওয়া যাচ্ছে এবং ব্লকেজটাও বোধহয় ডেমনস্ট্রেট করা গেল। একটা হচ্ছে এইখানে 3 ডাইমেনশনাল আমরা দেখিয়ে দিচ্ছি, এইখানে হচ্ছে এই আর্টারিটা থাকে, মডেলে আর্টারিটা আমরা আমরা দেখতে দেখাচ্ছি। পাচ্ছি। হ্যাঁ, বেশ। এরপরে ডক্টর মিশ্র আপনার কাছে যাব, যে আপনি যেটা বললেন যে ওপিডিতে আমরা পেশেন্টগুলোকে কিছু কিছু জিনিস ভাবে ডিমার্কেট করি, জাজ করি, তার মধ্যে রিস্ক ফ্যাক্টর ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। কি কি ধরনের রিস্ক ফ্যাক্টর বেশি হলে আপনারা তাদের একটু হাই রিস্ক পেশেন্ট মনে করবেন, বা সেগুলো কিভাবে আমরা ঠিক করতে পারি? আজকাল একটা কথা খুব শুনি, লাইফস্টাইল মডিফিকেশন, এটা বলতে ঠিক কি বুঝি? পেশেন্ট নিজের খেয়াল কিভাবে রাখবে? রাইট, যখনই আমরা আউট পেশেন্ট প্রথম দেখি পেশেন্টকে, ওদের সব রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাসেস করা হয়। দেখা গেছে there are 8 to 10 রিস্ক ফ্যাক্টরস, যেটা মেজর রিস্ক ফ্যাক্টরস, যেগুলো আইডেন্টিফায়াবল। আর এইগুলোকে যদি আগে থেকে অ্যাটেনশন দেওয়া যায়, 90% অফ দ্য হার্ট অ্যাটাকস ক্যান বি প্রেডিক্টেড। তো সেটা একটা ইন্টার হার্ট স্টাডি, মেজর ইন্টারন্যাশনাল স্টাডি হয়েছিল, ওতে দেখা গেছে কি যদি আপনারা positive রিস্ক ফ্যাক্টর একটা কথা সবগুলো এটা। যদি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে 90% টাইম ইউ ক্যান প্রেডিক্ট কি এর লোকে হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা অনেক বেশি। তার মধ্যে অনেকগুলো আছে, আই উইল গো থ্রু সাম অফ দেম। স্মোকিং,
স্মোকিং বা টোব্যাকো কোনো রূপেই যদি ব্যবহার করেন, তাবাক হোক, জর্দা হোক, গুল হোক, গুড়াকু হোক, বা সিগারেট হোক, বিড়ি হোক, সিগার হোক, যাই হোক, তাবাকু এনি ফর্ম অফ টোব্যাকো হলে একটা রিস্কটা আপনার বেড়ে যায়। সেকেন্ড হচ্ছে ডায়াবেটিস হলে নন ডায়াবেটিসের কম্প্যারিজনে আপনার রিস্ক অনেক বেড়ে যায়। মানে ফিমেলের ক্ষেত্রে হয়তো 4 টাইমস বেড়ে গেল, মেলদের ক্ষেত্রে 2.5 টাইমস বেড়ে যায় রিস্কটা। তো সেই জন্য ডায়াবেটিসের রিস্ক ফ্যাক্টর, ওটা ভালো কন্ট্রোল রাখা উচিত। হাই প্রেশার আমাদের কমিউনিটিতে অনেক প্রিভ্যালেন্ট, মানে অলমোস্ট 25 to 30% অফ পপুলেশন দেখা গেছে হাইপারটেনসিভ হতে পারে, অনেকগুলো স্টাডিতে দেখা গেছে। তো হাই প্রেশার হলে আস্তে আস্তে করে ওরা আর্টারিকে ড্যামেজ করতে থাকে, সেই জন্য ওদেরকে ভালো করে কন্ট্রোল রাখা উচিত যাতে রিস্কটা কমে যায়। হাই কোলেস্ট্রলের মধ্যে অনেকগুলো আছে, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এইচডিএল যাকে বলে, সেটা ভালো কোলেস্ট্রল, কিন্তু এলডিএল কোলেস্ট্রল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটা বাজে কোলেস্ট্রল, ওটা বেশি হলে হার্ট ডিজিজ হওয়ার রিস্কটা অনেক বেড়ে যায়। তো ডিসলিপিডিমিয়া আমরা যেটা বলি কি, এসডিএলটা কমে যায়, এলডিএলটা বেড়ে যায়, আর ট্রাইগ্লিসারাইড যেটা সার্কুলেটিং ফর্ম অফ ফ্যাট, সেটাও বেড়ে যায়। এইগুলো যে আমাদের ইন্ডিয়ান রেস একটু পার্টিকুলারলি বেশি হয়, তাদের রিস্কটা বেড়ে যায়। ল্যাক অফ এক্সারসাইজ, মানে আজকালকার আরবান স্টাইল যেরকম হয়ে গেছে, কম্পিউটারে কাজ হচ্ছে, বাচ্চারা মানে স্কুলে যাচ্ছে, ফিরে আসছে, ল্যাপটপে কাজ করছে, তারপরে কম্পিউটার গেম খেলছে, খেলাধুলা আর করে না, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় না, সেই সব ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ হলেও হার্ট ডিজিজের রিস্কটা বেড়ে যায় দেখা গেছে। ওবেসিটি উইচ ইজ রেজাল্ট অফ পার্টলি ল্যাক অফ এক্সারসাইজ, যদি এক্সারসাইজ না করে ন্যাচুরালি আস্তে আস্তে করে মোটা হতে থাকবেন, তো সেটা অ্যাজ এ রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাইড হয়েছে। যাদের বডি মাস ইন্ডেক্স একটা সার্টেন লিমিটের উপরে হয়, তাদের হার্ট ডিজিজ হওয়ার রিস্কটা বেড়ে যায়। আর সিম্পল মেজার ইজ পুটিং এ টেপ অ্যারাউন্ড দ্য ওয়েস্ট। আর টেপ অ্যারাউন্ড দ্য ওয়েস্ট ফিমেলের ক্ষেত্রে যদি 32 থেকে বেশি হয়, রিস্ক বাড়তে আরম্ভ করে, 34 থেকে বেশি হলে অনেক রিস্ক বেড়ে যায়। আর মেলদের ক্ষেত্রে 34 থেকে রিস্ক আরম্ভ হয়, আর 38 যদি পৌঁছে যায়, রিস্কটা অনেক বেড়ে যায়। তো সিম্পল মেজার অফ ওবেসিটি সেটা করা যায়। সিম্পল জিনিস, কিন্তু এটা মাথায় রাখলে অনেক কিছু। আর একটা নতুন যেটা এই স্টাডিতে বেরিয়েছিল 10 বছর আগে, কি ল্যাক অফ ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইন দ্য ডায়েট, মানে 3 থেকে 5 সার্ভিং ডেইলি যদি না হয়, তাহলে হার্ট ডিজিজ হওয়াটা রিস্কটা বেড়ে যায়। তো দ্যাট ইজ আ ইম্পর্টেন্ট থিং উইচ ওয়াজ বিং ইগনোর্ড আগে, মানে লোকেরা খুব খেয়াল করতো না, যা খাচ্ছি, কিন্তু ফ্রেশ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল অনেক ইম্পর্টেন্স বেড়ে গেছে। স্ট্রেস, নাও স্ট্রেস আনফর্চুনেটলি আমাদের ইটস এ পার্ট অফ লাইফ, আমাদেরকে সবাইকে ডিল করতে হয়, সবার আলাদা রকম স্ট্রেস হয়, বাট ডোন্ট মেক ইট এ ওয়ে অফ লাইফ। যদি বেশি স্ট্রেস হয়, তাহলে আপনার হার্ট ডিজিজ হওয়ার রিস্কটা বেড়ে যায়, সেটা ডাইরেক্টলি আইডেন্টিফাইড হয়েছে। তো পার্সোনালিটি টাইপ এ যাদের হয়, বিগ অ্যাচিভার্স, অলওয়েজ টার্গেট, এই করতে হবে, ওই করতে হবে, সবসময় স্ট্রেসড, টাইম বাউন্ড, ওদের হার্ট ডিজিজ হওয়ার রিস্কটা বেশি। যারা একটু রিল্যাক্স ওয়েতে কাজ করে, তাদের রিস্কটা কমে যায়। বেশ, খুব সুন্দর আপনি বললেন। বিশেষত সেডেন্টারি লাইফস্টাইল আমাদের সবাইকারই। শহরে তো খেলার মাঠ হারিয়েই গেছে, তাও গ্রামাঞ্চলে বাচ্চারা একটু খেলতে পায়, এখানে খুঁজে বার করতে হবে। ডোন্ট ফরগেট ফ্যামিলি হিস্ট্রি ইজ দ্য লাস্ট ওয়ান, যেটা আমরা কিছু করতে পারি না। ফ্যামিলি হিস্ট্রিজ কাম ফ্রম ইয়ার জিনস। তো যদি ফ্যামিলিতে ফার্স্ট ডিগ্রি রিলেটিভে হাই রিস্ক থাকে, মানে হার্ট ডিজিজ হওয়া থাকে, মা বাবার মানে একটু কম বয়সে যদি হার্ট ডিজিজ হয়ে থাকে, বা ভাই বোনের মধ্যে, তাদের আপনার হার্ট ডিজিজ হওয়ার রিস্কটা বেড়ে যায়। সেক্ষেত্রে এক্সট্রা প্রিকশন নেওয়া বা রেগুলার চেক আপ। যদি ডক্টর মিত্র, এবার একটু জানতে চাইবো যে হার্ট অ্যাটাক হওয়ার পরে হার্টের কি কি ধরনের চেঞ্জেস হয়, কিন্তু তার আগে দর্শক বন্ধু ফোনে রয়েছেন, একটু ফোনটা নিয়ে নেব। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমরা শুনছি, আপনার সমস্যাটা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। আমি আমার এই স্ত্রীর একটু হার্টের একটু প্রবলেম হচ্ছে। হার্টের বলতে একটা ভাব কমজোরি হয়েছে। বেশ। তো ওইটা আমি পিজিতে গেছিলাম বছর 2 আগে। তো ওইটা আপনাদের পিজিতে গেলে কি ভালো হবে? আপনার বয়সটা যদি বলেন, আর কি ধরনের সমস্যা, আপনার বয়সটা যদি একটু বলেন। বেশ, আমাদের কোথাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ডক্টর মিত্র, আপনি এই ব্যাপারে কি বলবেন? আমরা ঠিক ভালো করে প্রবলেমটা বুঝতে পারলাম না। প্রশ্নটা করলেন যেটা, ওনার একটা ধারণা বা শুনেছেন যে ওনার একটা ভ্যালভের সমস্যা হয়েছে। তা ভ্যালভের সমস্যা তো সত্যি একটা বড় সমস্যা, কিন্তু যে কোনো সমস্যাই ছোট হতে পারে, মাঝারি হতে পারে, এত বড় হতে পারে। প্রথম উনি আরেকটা প্রশ্ন করেছেন যে উনি বোধহয় কলকাতায় পিজি হসপিটালে দেখাতে চান। খুবই নামকরা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নামকরা হাসপাতাল, নিশ্চয়ই উনি ওখানেই দেখাবেন। আর বিশেষভাবে কার্ডিওলজিস্টকেই দেখাতে হবে, এবং দেখিয়ে কার্ডিওলজিস্টই ডিসাইড করবে সমস্যাটা ভালভেরই কিনা, এবং যদি ভালভের হয়ও সেটা ছোট আকারের, মাঝারি আকারের, না বড় আকারের। সব ভালভের সমস্যাতেই কিন্তু ভালভ পাল্টাতে হয় এরকম কোনো কথা নেই। ভালভের সমস্যা হয়েছে, তার চিকিৎসার
পরিমাণ আলাদা আলাদা, এটাই বলা। আর উনি নিশ্চয়ই পিজি হসপিটালে যেতে পারেন, উনি যথেষ্ট তাই তো সচেতন, বললেন উনি সচেতন মানুষ। রেগুলার চেকআপের মধ্যে নিজেকে রাখতে চাইছেন। আমরা যে আলোচনাটা আগে আলোচনায় ফিরে যাব, যে হার্ট অ্যাটাক হলে হার্টে কি কি ধরনের পরিবর্তন বা চেঞ্জেস হয়ে থাকে সেটা যদি একটু বলেন। দেখুন, আমি দর্শক বন্ধুদের বলবো এই ছবিটার দিকে তাকাতে, এবং এই ছবিটার দিকে তাকালে আমরা আগেও বলেছি ধরুন হার্ট অ্যাটাক হয়ে গেছে এবং এই ধরনের এই জায়গাটা মাসলটা নষ্ট হয়েছে, বাকি মাসল যেটা আছে সেটা কিন্তু ভালো আছে, যেটা আমাদের ভাষায় আমরা বলি ভায়াবল। আর এই যে মাসল জায়গাটা আছে এটাকে যদি আমরা সহজ ল্যাঙ্গুয়েজে বলি ড্যামেজ মাসল, সেটা নন ভায়াবল হতে পারে, মানে মাসলটার জান সেরকম নেই। তো মাসলটা যতটা পারা যায় রিকভার করেছে প্রাকৃতিকভাবে বা আমাদের চিকিৎসার মাধ্যমে, এগুলো আমরা আলোচনা করলাম, কিন্তু তার সত্ত্বেও কিছুটা অংশ ড্যামেজ হয়ে রয়েছে। তা ড্যামেজ মাসল যদি হয়ে থাকে তাহলে তার কন্ট্রাক্টাইল পাওয়ারও চলে যাবে এবং ক্রমশ ওই চলে যাবে এবং সেটা ফাইব্রোজড হয়ে যাবে। এবং সেটাতে হবে কি, তার যে প্রতিফলনটা হয় সেই প্রতিফলনটা আপনি সঙ্গে থাকুন দেখুন। ধরুন নষ্ট হয়ে গেছে মাসলটা এবং প্রতিফলনটা কি হচ্ছে, হার্টটা ডাইলেট করছে। হার্টটা ডাইলেট করছে মানে হার্টের যে ক্যাভিটিটা সেটা বড় হয়ে যাচ্ছে। এই দেখুন, আমরা যদি দেখাই এই বাঁ দিকের এই ক্যাভিটিটা ছবিতে দেখছি অনেক ছোট, হোয়ারাজ ডান দিকের এই ক্যাভিটিটা হার্টের মাসলের অনেক বড়, এবং হার্টের এই বাঁ দিকের ক্যাভিটিতে হার্টের মাসলের থিকনেস নর্মাল আছে, হোয়ারাজ হার্ট যখন ডাইলেট করে যাচ্ছে হার্টের মাসলের থিকনেস কমে যাচ্ছে। তো এটাই হচ্ছে সমস্যা। হার্ট অ্যাটাক হওয়ার পরেও মানুষ তার চিকিৎসা হয়েছে, সে যেভাবেই হোক, মেডিকেল চিকিৎসা বলুন, অ্যাঞ্জিওপ্লাস্টি বলুন কি বাইপাস বলুন, কিন্তু তারপরেও সমস্যাটা হচ্ছে ফায়ার ইজ স্টিল বার্নিং আন্ডার দ্য বুশেস, মানে জিনিসটা চলছে, অ্যাক্টিভিটি প্রবলেম। এবং হার্টের যত ডাইলেট করবে, মানে হার্টের ক্যাভিটি, এইটা হলো ক্যাভিটিটা, এই ক্যাভিটি যত ডাইলেট করবে হার্টের পাম্পিং পাওয়ার সেই সঙ্গে কমে যাচ্ছে। পাম্পিং পাওয়ার মানে আমরা আমাদের পরিভাষায় আমরা ইকোকার্ডিওগ্রাফি করি, আজকাল এমআরআই এর মাধ্যমে ওগুলোকে আমরা কনফার্ম করতে পারি যে পাম্পিং পাওয়ার নর্মাল যেটা আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল রেঞ্জের মধ্যে রাখি, ফিগারের মধ্যে, সে ধরুন 55 to 60% পাম্পিং পাওয়ারটাকে নর্মাল ধরা হয়। কিন্তু সেইখান থেকে যখন নাপতে শুরু করে, হার্টের মাসল যখন এরকম নষ্ট হয়ে যায়, পাতলা হয়ে যায়, হার্ট ডাইলেট করে যায়, সেটা তখন নাপতে আরম্ভ করে পাম্পিং পাওয়ার, সেটাই শঙ্কাজনক ব্যাপার, তাকেই বলে ডাইলেটেশন অফ দ্য হার্ট। হার্ট অ্যাটাকের পরে এই জিনিস ঘটে, তারও চিকিৎসা আছে। নিশ্চয়ই আমরা এই আলোচনায় এগিয়ে যাব। ডক্টর মিশ্র, যেটা আমরা এখনই দেখলাম যে হার্ট অ্যাটাকের পরে এই ধরনের সমস্যা হচ্ছে, কিন্তু ধরুন সব রকম চিকিৎসা করার পর রোগীকে কোনো রকমের সার্ভাইভ করানো হলো হার্ট অ্যাটাক, একবার সার্ভাইভ করার পরে তার কি আবার হার্ট অ্যাটাক বা হার্টের অন্য কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে? সেগুলো কি কি? ইমিডিয়েটলি হার্ট অ্যাটাকের পর কয়েকটা কমপ্লিকেশন, পসিবল কমপ্লিকেশন হতে পারে। বেশিরভাগে সেই কমপ্লিকেশনগুলো প্রথম সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই হয়। সেই জন্য হার্ট অ্যাটাকে পেশেন্টকে হাসপাতালে ভর্তি করা উচিত, কেন সেই সময় ক্লোজ অবজারভেশনে কর্নারি কেয়ার ইউনিটে থাকবেন। যদি কোনো রকম কমপ্লিকেশন হয়, তার সাইন দেখা যায়, আগে থেকে ট্রিটমেন্ট করে ওকে প্রিভেন্ট করা যায়, বা যদি কমপ্লিকেশন হয়ে যায় ওকে অটোমেটিকলি ট্রিট করা যায়। মানে কমপ্লিকেশন মানে এরকম নাকি চিকিৎসা ঠিক হয়নি বলে, এটা ন্যাচারাল কোর্স অফ ডিজিজে কয়েকটা কমপ্লিকেশন হার্ট অ্যাটাকে পরে হয়। তো অ্যাকিউট স্টেজ যদি পেরিয়ে যায়, ওষুধপত্রের মাধ্যমে ঠিক করে সেটেল হয়ে গেলেন, তাহলে ক্রনিক স্টেজে কি কি হতে পারে? অ্যাকিউট স্টেজে আবার একটা হার্ট অ্যাটাক হতে পারে, কি হার্ট অ্যাটাকে একটা আর্টারি ছিল বন্ধ হয়েছিল, আমরা ক্লট বাস্টার মেডিসিন দিয়ে সেটা খুললাম। সেটা কোন সময়ের মধ্যে, কতটা টাইম পিরিয়ড হতে পারে? সেটা মানে উইদিন আওয়ার্সও হতে পারে, উইদিন ডেজও হতে পারে। যদি আমরা হার্ট অ্যাটাক যে আর্টারি বন্ধ হয়ে করছে ওই আর্টারিকে খুলে দিলাম, সেই আর্টারিটা আবার ক্লট ফর্মেশনে বন্ধ হতে পারে, সেটাকে রিইনফেকশন আমরা বলি। বা হার্টে একটা কাভারিং এ ইনফ্লামেশন হলো, হার্টে যেখানে ড্যামেজ হলো ওখানে একটা ইনফ্লামেশন হয়ে ঘষাঘষি হয়, ওটাকে পেরিকার্ডাইটিস, তার জন্যও বুকে ব্যথা হতে পারে। বা হার্ট পাম্পিং অ্যাকশন হঠাৎ কমে গেলো, একটা বড় এরিয়া ড্যামেজ হলো, তো হার্টে মাসল মাস যেটা কন্ট্রাক্ট করতে পারছে না, তো হার্ট পাম্প করতে পারছে না, তাকে হার্ট ফেলিওর বলা হয়। তো অ্যাকিউট হার্ট ফেলিওর হতে পারে। কিন্তু বেশিরভাগে যে লং টার্মে দেখা যায়, সেই মধ্যে যেটা বোঝা দরকার, একটা আর্টারি ব্লকড হয়েছে তার জন্য আপনার হার্ট অ্যাটাক হলো, কিন্তু অন্যগুলো আর্টারি ভালো আছে সেটা তো জানা নেই। তো সেইগুলো আমাদেরকে টেস্ট করে জানতে হবে কি অন্যগুলো সব দিকে ভালো আছে কিনা। যে হার্ট অ্যাটাক আর্টারি আমরা খুলে দিয়েছি থ্রম্বোলিসিস করে বা প্রাইমারি এনজিওপ্লাস্টি করে বা ক্লট বাস্টার মেডিসিন দিয়ে,
ওই আর্টারিতে যদি ভায়াবল টিস্যু থাকে সেটা আবার এট রিস্ক আছে কিনা, আবার বন্ধ হয়ে গেলে আবার ড্যামেজ হবে। তো সেইগুলো রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয় লং টার্মের জন্য। হার্ট ফেলিওরকে প্রিভেন্ট করার জন্য যদি ড্যামেজ হয়ে থাকে, হার্টে পরে যে লোড পড়ে হার্টের উপরে ব্লাড প্রেশারের জন্য, সেগুলো কমানোর জন্য ওষুধ আছে। রিদমে ডিস্টারবেন্স হতে পারে, তাকে কমানোর জন্য ওষুধগুলো আছে। তো সেই সব ওষুধগুলো দিয়ে ফিউচারে কোলেস্ট্রল বেশি থাকে বা স্ট্যাটিনগুলো জাতীয় জিনিস দিয়ে ফিউচারে কমানোর সেই সবগুলো ব্যবস্থা ডিসচার্জের সময় থেকে আরম্ভ হয়। আর পরের দিকে যদি দরকার হয় ইনভেস্টিগেশন করে, স্ট্রেস টেস্ট, থ্যালিয়াম স্ক্যান, করোনারি এনজিওগ্রাফি ওইসব করে আবার জানা যায় যে অন্য কোথাও কোনো ব্লকেজ আছে কিনা যার জন্য ফিউচারে প্রবলেম হতে পারে, বা রিদম ডিস্টারবেন্স ফিউচারে না হয় তার জন্য প্রিভেন্টিভ মেডিসিন দেওয়া হয়। যদি হার্টে মাসলে মাস ড্যামেজ বেশি হয় তাহলে ফিউচারে রিস্কে অনেক বেশি থাকে রিদম ডিস্টারবেন্সে, তো সেটাও একটু ট্রিটমেন্ট করতে হয়। বেশ, এরপর একটু জেনে নেব স্যার, যে ডায়ালিটেশন বলে একটা কথা আপনি বারবার বলছিলেন, ডায়ালিটেশনটা কি জিনিস এবং ডায়ালিটেশন হলে কি হতে পারে? ডায়ালিটেশনটা আমি একটু আগে বোঝাবার চেষ্টা করছি যে হার্টের এই যে ক্যাভিটিটা যখন বড় হয়ে যাচ্ছে তখন আর হার্টের মাসল যখন থিন হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে ডায়ালিটেশন অফ দ্য হার্ট। মানে নন সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে যেটা আমরা বলি এলভি ডায়ালিটেশন, মানে হচ্ছে একটা মেজারমেন্ট আছে কতগুলো, ইকোকার্ডিওগ্রাফি বা এমআরআই করে আমরা মেজার করতে পারি। যখন এরকম ডায়ালিটেশন হচ্ছে তখনই তার পাম্পিং পাওয়ার কিন্তু কমছে, শ্বাসকষ্ট হচ্ছে মানুষের, এবং তারও কতগুলো আবার ক্লিনিক্যাল পদ্ধতিতে অ্যাসেসমেন্টের ক্ষমতা আমাদের আছে। আমরা বুঝতে পারি যে সেটা কীরকম ক্লাসের হচ্ছে, যে কমে হচ্ছে, মাঝারি হচ্ছে, না ক্লাস 2 হচ্ছে, না ক্লাস 3 হচ্ছে। যদি খুব বেশি ফর্মে হয় ক্লাস 3 বা ক্লাস 4, তাকে ভর্তি করতে হবে, তখন তার হার্ট ফেলিওরের চিকিৎসা করতে হবে, মেডিকেল ট্রিটমেন্ট করতে হবে। এরপরে ডক্টর মিশ্র, যেহেতু আমরা শুনলাম হার্ট ফেলিওরের প্রসঙ্গটা, এবার একটু জানতে চাইবো যে হার্ট ফেলিওর আর হার্ট অ্যাটাক এটা কি একই জিনিস? সেটা লোকেদের ধারণা হার্ট অ্যাটাক হলে মানে হার্ট ফেলিওর, বা হার্ট ফেলিওর হলে হার্ট অ্যাটাক, দুটো একবারে আলাদা জিনিস। হার্ট অ্যাটাক হচ্ছে হার্টে ব্লাড সাপ্লাই যে আর্টারি দিচ্ছে ওতে যদি ব্লকেজ হয়ে একটা মাসল মাস ড্যামেজ হয়, নেক্রোসিস হয়ে যাটা, ওটাকে বলি হার্ট অ্যাটাক। আর হার্ট ফেলিওর হচ্ছে হার্টে ডায়ালিটেশন হয়ে বা পাম্পিং অ্যাকশন যদি উইক হয়ে যায় আর হার্ট পাম্প করতে পারছে না ব্লাড, তার জন্য লাংসে বা পুরো বডিতে ফ্লুইড রিটেনশন হয়, কনজেশন হয়, সেটাকে হার্ট ফেলিওর বলি। বেশ, হার্ট ফেলিওরের উপসর্গগুলো কি কি ডক্টর মিশ্র? তার আগে একটা কথা বলে দিই যে হার্ট ফেলিওর শব্দটা কিন্তু খুব সেনসিটিভ টার্ম, মানে সংবেদনশীল। হার্ট ফেলিওর কথাটা শুনলেই সবাই কিন্তু মানুষ ভয় পেয়ে যায়, কিন্তু তা নয়। বহু মানুষ হাঁটাচলা করছেন, তার হাসপাতালে আউটডোরে গিয়ে চিকিৎসা করাচ্ছেন, ডাক্তারবাবুর কাছে দেখাচ্ছেন, দে আর অল সাফারিং ফ্রম হার্ট ফেলিওর। ওই যে বললাম অসুখটা কি, এতটুকু, এত মাঝারি, না এত বড়, সেইটা বুঝতে হবে। যদি ডাক্তারবাবু লেখেন হ্যাঁ আপনার হার্ট ফেলিওর চলছে, অসুখটা চলছে, অত ভয় পাওয়ার কিছু নেই, তার তো চিকিৎসা আছে। আপনার দ্বিতীয় প্রশ্নটা কি করছিলেন আপনি? হ্যাঁ, মানে অযথা ভয় যাতে না না, পায় অযথা ভয় পাওয়ার কোনো অবশ্যই কারণ একটু নেই। মাথায় রাখতে হবে। বেশ, না। ডক্টর মিশ্র, এবার আপনার কাছে যাব যে হার্ট ফেলিওরের চিকিৎসা পদ্ধতিটা যদি একটু বলেন। চিকিৎসা করতে আমাদের মেডিকেল ট্রিটমেন্ট যেটা বলি, ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে। এস ইনহিবিটর গ্রুপ অফ ড্রাগ, বিটা ব্লকের গ্রুপ অফ ড্রাগ, আর এখন নতুন কয়েকটা ড্রাগও চলে এসছে, আর্নি গ্রুপ অফ ড্রাগ, যাতে আমরা যে মৃত্যুদর আছে হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাকের জন্য সেগুলো অনেক কমানো যায়। সেটা অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে, অ্যান্ড প্রোগ্রেসিভলি অ্যাডিশনাল বেনিফিট নেক্সট গ্রুপ অফ ড্রাগ অ্যাড করলে হয়। তো দ্যাট ইজ এ মেজর অ্যাডভান্সমেন্ট ইন ড্রাগস। তারপরে ডিভাইসগুলো কয়েকটা চলে এসছে, যেটা ইমপ্লান্ট করলে পেসমেকার মতন ডিভাইস আছে, যে সিআরটি বা সিআরটিডি, ওতেও মর্টালিটি রেট বা মৃত্যুদর হার্ট ফেলিওরের জন্য হয়, সেগুলো অনেক কমানো যায়। তার উপরে যদি হার্ট তাও ফেল করতে থাকে সব ওষুধ পরে, তারপরে আমাদের আছে কয়েকটা মেকানিক্যাল ডিভাইসেস সাপোর্টের জন্য, অ্যাকিউট স্টেজে সাপোর্ট করে, আর আর্টিফিশিয়াল হার্টও আছে আমাদের, এলভ্যাট যেটাকে বলা হয়, সেটা ইমপ্লান্ট করলে সার্কুলেশনকে অনেক দিন সাপোর্ট করতে পারে। এটা খুব পজিটিভ জিনিস। এবার ডক্টর মিত্র যদি আমাদের বলেন যে আমরা তো প্রেজেন্টটা শুনলাম, এবার একটু ফিউচার সম্বন্ধে আলোচনা করব। 2019-2020-তে নতুন কি ধরনের ডেভেলপমেন্ট, সায়েন্টিফিক বিকাশ আমরা আশা করতে পারি? সত্যি কথা বলতে কি, ডক্টর মিশ্র এইমাত্র যেটা বললেন, এই যে আর্নি থেরাপি, আর্নি থেরাপির একটাই মেজর ট্রায়াল আমাদের এসেছে, যেটার ভিত্তিতে দেখতে পাচ্ছি যে এতটা এফেক্ট আমরা পেয়েছি হার্ট ফেলিওরের চিকিৎসার ক্ষেত্রে। এবং 2019 বা 2020-তে আমরা যা শুনতে পাচ্ছি আরও মেজর ট্রায়ালস আসছে, তাতে আমরা জানতে পারবো যে এই আর্নি থেরাপিটা আরও কত এক্সটেন্সিভলি এবং আরও কত বিশদভাবে, হার্ট ফেলিওরের দুরকম ভাগ আছে। এক দলকে বললাম তো ডায়ালিটেশন আমার হার্ট থেকে হয়, আর এক দলের ডায়ালিটেশন হয় না, তা সত্ত্বেও তার হার্ট ফেলিওর হয়।
শক্ত কথায় বলতে গেলে হার্ট ফেলিয়ার প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশন তাদেরও হার্ট ফেলিয়ার কিন্তু তার সেখানেও এই থেরাপি দেওয়া যাবে কিনা সেগুলো আমরা জানতে পারবো এক। দুই, সেই সঙ্গে কিছু কিছু জিনিস আমরা অনেক দিন থেকেই শুনতে পাচ্ছি, আমরা জানি না তার প্রতিফলন ঠিক কিভাবে আসবে, তবে আশা তো করব। যেমন তার মধ্যে একটা হচ্ছে স্টেম সেল থেরাপি, অনেক দিন ধরেই শুনতে পাচ্ছি কিন্তু এখনো ঠিক মতো অ্যাপ্রুভড থেরাপি হিসেবে কোনো আমরা পাইনি। এবং আর একটা কথা যেটা আমরা বলবো, এটা আমি জানি না মেডিকেল থেরাপির কথা ডক্টর মিশ্র তো বলেছেন, কিন্তু সার্জিক্যাল ফিল্ডে একটা মেজর ডেভেলপমেন্ট ঘটে গেছে। যেমন ডিভাইসের কথাগুলো উনি বলেছেন, ডিভাইসের মধ্যে উনি বলেছেন যেমন হার্ট ডাইলেট করলে অ্যারিথমিয়া হয়, তার জন্য ডিভাইসগুলোর কথা উনি বললেন, এআইসিডি, এলভ্যাড, সিআরটিডি। সেছাড়াও সবচেয়ে বড় কথা আজকের দিনে যেটা হয়েছে আমাদের সিটিতে খুব সুন্দরভাবে করা গেছে কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন। তিনটে কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন খুব সুষ্ঠুভাবে করা গেছে, এবং সার্জিক্যাল অ্যাসপেক্টেও বিরাট ডেভেলপমেন্ট অলরেডি ঘটে গেছে। এবং এটা এত বড় একটা খবর যে যুগান্তকারী। প্রত্যেকটা যুগান্তকারী exactly আমি তো এই প্রত্যেকটি কথাও মানুষ বলবো, এই সম্বন্ধে জেনেছে। যেদিকে যেমন আর্নি থেরাপি, মেডিকেল থেরাপিও এতটা অ্যাডভান্স করে গেছে, সাইমালটেনিয়াসলি সার্জিক্যাল থেরাপিও অতটাই অ্যাডভান্স করে গেছে, দুটোই সাইমালটেনিয়াসলি গ্রো করছে। এবার ডক্টর মিশ্র, শেষ করার আগে একটু জেনে নেব পেশেন্টের সেলফ কেয়ার কি কি নেওয়া সে নিতে পারে, ফেলিয়ার হওয়ার পর সে নিজে সবসময় ডাক্তারের কাছে না গিয়ে কি কি ধরনের প্রিকশনস সে নেবে? বেসিক্যালি যেই রকমের ডিজিজ আছে ডাক্তার অ্যাডভাইস করবে একটা লাইফস্টাইল চেঞ্জ, তো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। মানে লাইফস্টাইলে যদি চেঞ্জ করেন, কেন হার্ট ডিজিজ ইজ এ স্লোলি প্রোগ্রেসিভ ডিজিজ, মানে আস্তে আস্তে করে বাড়তেই থাকে যদি আপনি কেয়ার না করেন। ওটাকে থামানোর জন্য আপনার লাইফস্টাইলে চেঞ্জ করতে হবে। লাইফস্টাইলে চেঞ্জ মানে আপনার ডায়েট একটু ভালো রাখতে হবে, স্মোকিং যদি করেন সেটা একবারে বন্ধ করে দিতে হবে, রেগুলার এক্সারসাইজ 3 কিলোমিটার হাঁটা ডেলি বা তার ইকুইভ্যালেন্ট কোনো এক্সারসাইজ, বা আপনার ওবেসিটি যদি থাকে ওয়েট কমিয়ে আইডিয়াল ওয়েট যেটা আছে বডি হাইট হিসাবে সেরকম একটা ওয়েট অ্যাচিভ করা। আর তার সাথে ফ্যামিলিতে আপনার যে অনেকগুলো আছে লাইফস্টাইলের মধ্যে হেলদি ডায়েটারি লাইফস্টাইল এস্টাবলিশ করা, সো দ্যাট এভরি উইকেড ইন হেলদি লাইফস্টাইল। বেশ, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের বন্ধুদের অনুরোধ করব যে আপনারা অযথা ভয় পাবেন না এবং হার্টের যে কোনো সমস্যা হলে অবশ্যই কার্ডিওলজিস্টের পরামর্শ নেবেন। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো চিঠি লিখে জানাতে ভুলবেন না। আমাদের যোগাযোগের ঠিকানা দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3, উদয়শঙ্কর সরণি, গলফ গ্রিন, কলকাতা 95। দূরদর্শনে আসার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।